ওকে, তো আমাদের যেটা সৃষ্টিকর্তার কৃপায় আমরা হচ্ছি আমাদের ফিফথ ব্যাচের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এন্ড রিপোর্টিং এর প্রথম ক্লাস আজকে শুরু করতে যাচ্ছি। তো ক্লাস শুরুর আগে সকলের উদ্দেশ্যে একটা বিষয় বলে নিব, সেটা হচ্ছে রেকর্ড অন করার আগে আমরা সকলকে বলেছিলাম আমাদের অবশ্যই কথা বলতে হবে। কেন কথা বলতে হবে? যে টুডে অর টুমোরো উইল বি এ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। সো আমরা যখন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হব, এর পরবর্তীতে আমাদেরকে যদি মানুষকে সার্ভ করতে হয়, তো সেই ক্ষেত্রে আমাকে তো কথা বলেই সার্ভ করতে হবে, নাকি নাকি আপনি মৌনতার মাধ্যমে সার্ভ করবেন? তাই না? আমরা একটু কথা বলি, আমরা কি মৌনতার মাধ্যমে সার্ভ করব নাকি কথা বলে সার্ভ করব? কিভাবে করবো জি, আমরা? আমাদের কথা বলতে হবে। কথা বলতে হবে, গুড। তো সেই ক্ষেত্রে যদি আমরা এখন কথা বলা না শিখি বা কথা বলতে না চাই, তখনও তো আমরা কথা বলতে পারবো না, তাই না? তো জড়তাটা যেহেতু আমাদের মধ্যে প্রথম থেকেই আছে, তাহলে সেটা আমাদেরকে প্রথম থেকেই ঠিক করে নিতে হবে, যাতে টুডে অর টুমোরো আমরা যখন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হব, এর পরবর্তীতে আমরা সকলকে সুন্দরভাবে কথা বলার মাধ্যমে প্রেজেন্ট করতে পারি। কারণ ভাই, আপনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হয়ে গেছেন, আরেকজনও তো হইছে, তো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের মধ্যে তো কম্পিটিশন হইতে পারে না? কারণ ক্লায়েন্ট নিয়েও তো একটা বিষয় আছে না? সো এক্ষেত্রে আপনি যদি ভালো কথা বলতে পারেন, তাহলে হচ্ছে আপনি কি বেশি বেশি ক্লায়েন্ট করতে পারবেন। আর আপনি যদি কথা ঠিক মতো না বলতে পারেন, তাহলে আরেকজন এসে আপনার ক্লায়েন্ট নিয়ে চলে যাবে। সো এক্ষেত্রে কি করতে হবে? আপনাকে ভালো করে কথা বলতে হবে, কমিউনিকেশন স্কিলটা ভালো থাকতে হবে। সো আমি আপনাদেরকে আশা করব যে আপনারা সবাই ভাইয়ার সাথে নিজেরা খুব ভালোভাবে কমিউনিকেট করবেন। যেটা বুঝবেন না, ভাইয়াকে জিজ্ঞেস করবেন। ভাইয়া আমাদের ব্যাচে একদম প্রথম থেকেই আছেন আজ অব্দি, এবং ভাইয়া যথেষ্ট কর্ডিয়াল। কোনো বিষয় যদি না বুঝে থাকেন, তাহলে ভাইয়া আপনাদেরকে বুঝিয়ে দেবেন। আর আমরা আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এন্ড রিপোর্টিং এ আমাদের নাহিদ হাসান ভাইয়াকে পাচ্ছি। ভাইয়া হচ্ছেন একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, পাশাপাশি ভাইয়া ডেলয়েট বাংলাদেশ থেকে ওনার আর্টিকেলশিপ পিরিয়ড কমপ্লিট করেছিলেন, এবং উনি দীর্ঘকাল যাবত ডেলয়েট জার্মানিতেও ডেপুটি ম্যানেজার হিসেবে রোল প্লে করেছেন। বর্তমানে উনি একটা কোম্পানিতে কর্পোরেট জবে আছেন। সো এক্ষেত্রে বাকিটা হচ্ছে ভাইয়া আপনাদেরকে বলবেন। তো আমরা দেরি না করে আজকের ক্লাসটা শুরু করে দিচ্ছি, এবং সকলের কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনারা সবাই যাই বুঝবেন না, যেটা নিয়ে আপনাদের কনফিউশন থাকবে, অফকোর্স ভাইয়াকে জিজ্ঞেস করবেন। এম আই ক্লিয়ার টু অল? জি ভাই। এই জি দাদা। কথা বলতেছে ভাই, লজ্জা লাগে নাকি আপনাদের কথা বলতে? ঠিক আছে, সো আমরা অবশ্যই কথা বলবো। এম আই ক্লিয়ার টু অল? ইয়েস ক্লিয়ার। জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম নাহিদ ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ নোবেল ভাই আপনার আমার ইন্ট্রোডাকশনটা দেওয়ার জন্য। সো অলরেডি নোবেল ভাই সব বলে ফেলেছে, আমি আর আমার ইন্ট্রোডাকশন দিয়ে টাইম ওয়েস্ট করবো না। আমি একটু আমাদের কাছ থেকে শুনি, আপনারা কে কে আগে এক্সাম দিয়েছেন অন্তত একবার একটা হ্যান্ড রেজ করবেন? ভাইয়া আমি পরীক্ষা দিছি ভাইয়া। আচ্ছা, একটু কাইন্ডলি যদি হ্যান্ড রেজ করবেন। ওকে, একজন। বাকি সবাই কি ফার্স্ট টাইম? হ্যাঁ, এক্সাম দিয়েছি বাট ফার্স্টটা দেওয়া হয় নাই। ওকে, মানে ফারের কথাই বলছি আর কি। ওকে, নো প্রবলেম। আচ্ছা সোহেল ভাই, আপনার মানে কি মনে হচ্ছে আপনি কেন এটাকে পাস করতে পারেন নাই, এটাকে ক্র্যাক করতে পারেন নাই? ভাইয়া আমি পরীক্ষা দিছি, 2বার পরীক্ষা দিছি, কিন্তু আমি যেটা বুঝছি যে আমার কনসেপ্টে অনেক গ্যাপ আছে ভাইয়া। যেমন রেভিনিউতে, লিজে, তারপরে কনসলিডেশনে আমার কিছু জিনিস আছে, এগুলা আমি আসলেই ক্লিয়ার না। এই কারণে আমি আমার ল্যাকিংসটা আমি মানে ফাইন্ড আউটের মানে চেষ্টা করতেছি ইমপ্রুভ করার জন্য, বাট আমার কিছু জিনিসে কনসেপ্টে গ্যাপ আছে, অনেক গ্যাপ আছে, এই জন্য আমি পাস করতে পারতেছি না। গ্রেট, ইউ আর অলরেডি ওয়ান স্টেপ অ্যাহেড। মানে আপনি আপনার উইকনেস নিয়ে কাজ করেছেন, যে আপনি বের করেছেন আপনার কি কি উইকনেস। এটা ভেরি ইম্পর্টেন্ট, বিকজ একটা মানুষ সব দিকে মানে স্ট্রং হয় না, সব দিকে উইকও হয় না। প্রত্যেকটা মানুষের স্ট্রেংথ এন্ড উইকনেস আলাদা। সো সিএ তে কোয়ালিফাই করার মেইন স্ট্র্যাটেজিটাই হচ্ছে স্ট্রেংথ এন্ড উইকনেস অ্যাসেস করা। ধরেন একটা মানুষ, সে পরীক্ষার আগে প্রিপারেটরি লিভ ওই টাইমে পড়ে সে খুব দ্রুত পাশ করে যাচ্ছে, আর একটা স্টুডেন্ট সে সারা বছর পরে পাশ করতে পারছে না, বিকজ তার প্রপার
স্ট্রেংথ এন্ড উইকনেস অ্যাসেসমেন্ট নাই, দ্যাট মিনস তার প্রপার প্ল্যানিং নাই। এখন আমি তার একটু ক্লারিফাই করে বলি, ধরেন আপনার হাতের লেখা স্লো বা আপনার হ্যান্ড রাইটিংটা অনেক বড়, এই ক্ষেত্রে যেটা হয় যে ফার এক্সামে টাইম ম্যানেজমেন্টটা খুবই ডিফিকাল্ট, রাইট? সো এই যে ফার এক্সামে টাইম ম্যানেজমেন্ট ডিফিকাল্ট, এটা আপনি জানেন এবং আপনি জানেন যে এটা আপনার উইকনেস। সো হাউ উইল ইউ অ্যাড্রেস দিস, রাইট? আপনি এটাকে কিভাবে ওভারকাম করবেন, কিভাবে অ্যাড্রেস করবেন, এইটা বাসা থেকে প্ল্যান করে নিয়ে যাওয়া লাগবে। সেকেন্ডলি, আমরা চিন্তা করি পাস্ট কোয়েশ্চেন পড়ব, ওইখান থেকে আমার কোয়েশ্চেন কমন পড়বে, আমি পাস করব, অথবা আমি দুনিয়ার ওই মানে আইসিডব্লিউ ঘানা হ্যান ত্যান এগুলো সলভ করে যাব, ওইখান থেকে কোয়েশ্চেন কমন পড়বে। মানে আমরা কোয়েশ্চেন কমন ফেলতে চাই, বাট এটা কিন্তু ইউনিভার্সিটি এক্সাম না, হ্যাঁ, এটা একটা প্রফেশনাল এক্সাম। সো এখানে পাস করতে হলে আপনাকে মানে কোয়েশ্চেন আপনাকে কমন ফেলবে, এইভাবে পড়তে হবে। মানে কোনো কোয়েশ্চেনই যেন মানে মনে না হয় যে এটা সিলেবাসের বাইরে আসছে, কারণ অ্যাকাউন্টিং এটা একটা কোর্স ফার, এটার মধ্যে অ্যাকাউন্টিং রিলেটেড যত কিছু আছে সবকিছু ইনক্লুডেড, রাইট? তো আপনি ওই যে পাস্ট কোশ্চেন পড়ে যাবেন, দেখবেন ওই 50 মার্ক কমন পড়ছে, বাকি 50 মার্কস আপনি পাচ্ছেন না। এই চ্যালেঞ্জটাকে ওভারকাম করার জন্য আমাদেরকে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলো পড়তে হবে, প্লাস স্ট্যান্ডার্ড গুলো এমন ভাবে পড়তে হবে যেন আমাদের মনে থাকে, বিকজ আপনার প্রফেশনাল লেভেলে ফার এবং ট্যাক্স এই দুইটার টপিক খুবই ভ্যাস্ট, মানে অনেক কিছু মনে রাখতে হয়। বাকি সাবজেক্ট গুলার টপিক ন্যারো, ন্যারো মিনস আমি ছোট করে বলছি না, ন্যারো মিনস আর কি আপনার এফোর্টটা কম দিলেও চলে, কিন্তু আপনার ফার এবং ট্যাক্স এই দুটোতে অনেক বেশি এফোর্ট লাগে, বিকজ এখানে অনেক রুলস আছে, অনেক প্রিন্সিপালস আছে, হ্যাঁ, এগুলো অ্যাপ্লাই করতে হয়, এগুলো মনে রাখতে হয়, এবং এগুলো প্রপার অ্যাপ্লিকেশন না হলে আপনার অ্যান্সারটা পুরোপুরি ইনকারেক্ট। বাট যখন আপনি বিজনেস স্ট্র্যাটেজিতে একটা জিনিস লিখে আসছেন স্ট্রেংথ উইকনেস হিসেবে, সেটা কিন্তু পার্শিয়ালি কারেক্ট হতে পারে, রাইট? ওখানে অ্যাবসলিউটনেস বলতে কিছু নাই। আচ্ছা, আর একটা জিনিস কি, কেন আমরা ফেল করি? আমরা চেষ্টা করি এক্সাম হলে ডেবিট ক্রেডিট মিলানোর। ডেবিট ক্রেডিট মিলানো বলতে কি, যে আমার একটা অ্যাডজাস্টমেন্ট আমি বুঝতে পারছি না, বা আমি অর্ধেক পাচ্ছি আর অর্ধেক পাচ্ছি না, তো আমি কি করি ওটাকে এক্সাম হলে কিভাবে সলভ করবো চিন্তা করি, অনেকক্ষণ ধরে চিন্তা করি, করতে 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 আমার 10 মার্কের 30 মিনিট শেষ, আমি ওটা অ্যান্সার করতে পারি নাই। সো এটা করা যাবে না, তাহলে কি হবে, এই যে 10 মার্কের জন্য কিন্তু আপনি আরো 15 মার্ক লস করে ফেলছেন। সো আপনি যখন দেখবেন যে আপনি পাচ্ছেন না, এটা লিভ করেন, সামনের দিকে আগান, প্রয়োজনে টাইম সেভ করে শেষের দিকে এটাকে আবার অ্যান্সার করেন, স্পেস রাখেন। আচ্ছা, এখন এইগুলাকে অ্যাড্রেস করবো কিভাবে? 3টা পয়েন্ট বললাম, এগুলাকে অ্যাড্রেস করবেন কিভাবে? ধরেন আমি যদি রাইটিং এর কথা বলি বা টাইম ম্যানেজমেন্টের কথা বলি, একটা মিনিট, জাস্ট আ মিনিট। আচ্ছা, সরি ফর দ্য ইন্টারাপশন। যেটা বলছিলাম যে টাইম ম্যানেজমেন্টটা কিভাবে, ধরেন আমাদের যে কোশ্চেন গুলো আসে ওইখানে, ও আচ্ছা, প্রথমে তো বললাম যে স্টাক হয়ে না থাকা। সেকেন্ডলি হচ্ছে আপনার স্পেসিফিক লেখা, একদম টু দ্য পয়েন্ট, মানে যা চাচ্ছে। ধরেন একটা রেভিনিউ রিকগনিশন নিয়ে কোশ্চেন আসছে, আপনি অনেক কিছু লিখেছেন যে এই কোম্পানি মানে এক্স কোম্পানি ওয়াই এর কাছে এই গুডসটা সেল করেছে, এত টাকা তার কনসিডারেশন ছিল, এর মধ্যে ডিফার্ড কনসিডারেশন এত, এটাকে প্রেজেন্ট ভ্যালু করতে হবে, অনেক ডেসক্রিপটিভ অ্যান্সার আমরা লিখি। ইট ইজ নট নেসেসারি। আপনি একটা সিম্পল স্ট্যান্ডার্ড রেফারেন্স দিয়ে আপনি লিখে আসবেন যে অ্যাকর্ডিং টু IFRS 15 revenue will be recognized at the point in time when risk and reward অথবা control of the goods are transferred from X to Y, right? তো এইভাবে যদি আপনি এক লাইনে লিখেন, আপনার কিন্তু পুরোটাই কভার হয়ে গেল। সো খুবই শর্টলি লিখলেন, স্মার্টলি লিখলেন, এতে কি হলো, টাইমটা সেভ হলো,
প্লাস আপনার খাতার একটা ইমেজ ক্রিয়েট হলো, যে যে খাতা রিভিউ করছে সে বুঝতে পারলো যে আপনি পড়ালেখা করে আসছেন, আপনি আন্দাজে লেখালেখি করছেন না। থার্ডলি, আমাদের কোয়েশ্চেনে যে ফিগার্স গুলো থাকে সেগুলো হিউজ, নিউমেরিক ডিজিটস গুলো অনেক বেশি থাকে, রাইট? 9 ডিজিট 12 ডিজিট থাকে সামটাইমস। সো আমরা যেটা করি অনেকেই, যে পুরো ডিজিট লিখার চেষ্টা করি বা ক্যালকুলেটারে উঠানোর ট্রাই করি। কেন করি? ডেবিট ক্রেডিট মেলানোর জন্য। যে আমার যদি পুরো ডিজিট না উঠাই তাহলে আমার ডেবিট ক্রেডিটে একটু ডিফারেন্স আসবে, 100 টাকার ডিফারেন্স আসবে। ওই 100 টাকার ডিফারেন্স মিট করার জন্য আমার সময় নষ্ট হচ্ছে 20 মিনিট। তাহলে এটা তো অতীত না। 100 টাকা যদি না মিলে আপনার মার্কস কাটবে হয়তো বা 0.5, কিন্তু আপনি 20 মিনিটে বা 15 মিনিটে আরো 15-20 মার্ক অ্যান্সার করতে পারতেন। আপনাকে চিন্তা করতে হবে, ডিসিশন নিতে হবে যে কোনটা আপনার প্রায়োরিটি। তো এটার জন্য আমি বলছিলাম যে প্রপার প্ল্যানিং এটা খুবই ইম্পর্টেন্ট। এক্সামের আগে আপনি কিভাবে অ্যান্সার করবেন, আপনি জানেন কোশ্চেন প্যাটার্নটা কি, রাইট? আচ্ছা, আর ডিজিটের ব্যাপারে যেটা, ওই যে মিলিয়নে বা বিলিয়নে আপনি যদি অ্যান্সার করেন, দ্যাটস ফাইন, দ্যাটস ইনাফ। কজ সিএ তে আপনার ওই যে যোগ বিয়োগ মিলানোর জন্য তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রাখে না। চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কাজ কি? যোগ বিয়োগ মিলানো, ডেবিট ক্রেডিট সমান হয়েছে কিনা। চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কাজ না ভাইয়া। ডিসিশন মেকিং, রাইট? ডিসিশন মেকিং। সো যেহেতু মানে ফারে ডিসিশন মেকিং রিলেটেড ওরকম কিছু নাই, যেটা আপনার এফএমএ আছে আর কর্পোরেট রিপোর্টিং আছে। সো যেহেতু এটা একটা মানে ফান্ডামেন্টাল কোর্স, এখানে আপনাকে প্রথমে অ্যাকাউন্টিং স্ট্রেংথ দেখা পারে, দেন অ্যাডভান্স লেভেলে কর্পোরেট রিপোর্টিং এ ওইখানে আপনাকে ডিসিশন মেক করতে হয়, অ্যানালিসিস করতে হয়, অ্যানালিটিক্যাল জাজমেন্ট দিতে হয়। সো প্রথমে আপনাকে রেডি করে যে আপনি যে অ্যানালিটিক্যাল জাজমেন্ট দিবেন সেটা কিসের উপর বেস করে দিবেন? অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের উপরে। সো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের উপরে আপনার এক্সপার্টিজ আছে কিনা, সো অ্যাকাউন্টিং এর উপর এক্সপার্টিজ আছে কিনা সেটা আপনাকে ডেমনস্ট্রেট করতে হবে আপনার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড প্রপারলি অ্যাপ্লাই করে। হ্যাঁ, এবং এই রেফারেন্স টেফারেন্স একটু দিলে এটা আর কি বেটার। প্যারা রেফারেন্স দেওয়ার দরকার নাই, বাট রেভিনিউ নিয়ে কোশ্চেন আসছে আপনি লিখেন যে অ্যাকর্ডিং টু আইএফআরএস 15। হ্যাঁ, আপনার পিপি নিয়ে কোশ্চেন আসছে, দেখেন অ্যাকর্ডিং টু আইএস 16 যে আপনার এই কস্ট গুলোকে ক্যাপিটালাইজ করতে হবে, যদি এরকম ডেসক্রিপটিভ অ্যান্সার চায়। আর যদি ম্যাথমেটিক্যাল অ্যান্সার চায় দেন ডিরেক্টলি ম্যাথটা করে দিয়ে আসেন। আচ্ছা, কিছু কিছু সময় থাকে দেখা যায় যে আপনার কোশ্চেনে ক্লিয়ার ইনস্ট্রাকশন নাই, তখন আপনারা নার্ভাস হয়ে যান যে কোনটা কারেক্ট, এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করেন। কোনো দরকার নাই, আপনি অ্যান্সার করে আসেন, নিচে আপনার জাজমেন্ট দিয়ে আসেন যে আপনি এই এই অ্যাজাম্পশন ইউজ করেছেন। মানে দ্যাটস ইনাফ আর কি। বিকজ একটা জিনিসের, এই যে একটা বলো না যে গ্লাসে হাফ গ্লাস পানি খালি, এবং একজন দেখে যে খালি, আর একজন দেখে যে হাফ ভর্তি। তো এটা ডিপেন্ডস অন অ্যাজাম্পশন অফ ইচ ইন্ডিভিজুয়াল। এরকম কিছু কোয়েশ্চেন থাকে। ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন আছে এখন পর্যন্ত, বা জানার কিছু আছে এক্সাম নিয়ে? আমরা টপিকে যাবো একটু পরে। হ্যাঁ, আমার এক্স্যাক্টলি এক্সাম নিয়ে জানার ওরকম কি নেই, বাট একটা কোশ্চেন ছিল, সেটা হলো ধরুন আমি ভাইয়া মানে এ লেভেলস করে আসছি, হ্যাঁ। তো এখন Okay. আমার জন্য ফার্টটা ভাই আমি কি অ্যাপ্রোচে আগেলে আমার জন্য ফার্টটা ইজিয়ার হবে? বিকজ আমার তো Good question. গ্রাজুয়েশন বা মাস্টার্স এর কোনো নলেজ নেই, সো কিভাবে কি করবো? গুড কোয়েশ্চেন। সো আপনার আসলে ফার কোর্সটা বা ম্যানুয়ালটা আইসিএডব্লিউ এর এমন করে সাজানো, মানে এর থেকে ভালো রিসোর্স আর নাই। ইভেন আপনার কর্পোরেট রিপোর্টিং মানে অ্যাডভান্স লেভেলে যখন পরীক্ষা দিবেন তখন আপনাকে ফার বইয়ে ব্যাক আসতে হবে, এত সুন্দর করে বইটা লেখা। সো আপনি যদি প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়েন, বুঝে বুঝে পড়েন, তাইলে আপনার আর কোনো প্রবলেম হবে না, নো ম্যাটার হোয়াট যে আপনার আগে ব্যাকগ্রাউন্ড কি ছিল। অনেক ভাই কথা শোনা হচ্ছে না। হ্যালো ভাইয়া, কথা মোস্ট শোনা যাচ্ছে না।
সাউন্ড প্রবলেম মনে হচ্ছে। আপনারা কি কেউ শুনতে পাচ্ছেন? জি ভাইয়া বের হয়েছে আবার আসতেছে, সাউন্ড প্রবলেমের জন্য হয়তো। আচ্ছা ভাইয়া মোস্ট প্রবাবলি একটু নেটওয়ার্ক কানেকশনের কারণে বের হয়েছেন। তো এর মধ্যে হচ্ছে আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আপনাদের যদি কোর্স রিলেটেড কোনো বিষয় জানার থাকে ভাইয়া আসার পূর্বে আপনারা আমার থেকে জানতে পারেন। হ্যালো, হ্যাঁ আমার কথা নোবেল শোনা ভাই, হচ্ছে? হ্যাঁ বলেন। আমার একটু কথা আছে। জি জি বলেন। ধরেন এই আমি ক্লাস করেছি আপনার এখানে। তো সাব্বির ভাইয়া একদম অসাধারণ একজন টিচার। উনি অনেক ক্লাস করছিলেন, উনি কিছু এই উনি যে কনসলিডেশনের পার্টটা উনি করাইছিলেন, হ্যাঁ। হুম। আর সাব্বির ভাইয়া করছিলেন আদার দেন কনসলিডেশন আর কি। তো হ্যাঁ নাহিদ ভাইয়া হচ্ছে সাধারণত আদার দেন উনি সাব্বির কনসলিডেশন ভাইয়া ছিল, যেই হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সাব্বির ভাইয়া যে আমাদেরকে যেই এটা জি জি করাইছে, ভাইয়া আপনি হচ্ছে আমি বলি নেই ভাই। তো ভাইয়া যেই আমাদেরকে যেই এটা হ্যাঁ হ্যাঁ করাইছে, বলেন ভাইয়া, বলেন। জি জি ওইটা ভাইয়া। হচ্ছে একদম বেসিক লেভেলে, হ্যাঁ। জি জি ভাইয়া। জি জি তো ওকে। জি কিন্তু আমরা যখন পরীক্ষাতে অ্যাপিয়ার করি, আমরা কিন্তু হ্যাঁ। ভাইয়া বিশেষ করেন ওইরকম কোনো কোশ্চেন, আপনি তো জানেন, নিজেও হয়তো বা দেখছেন, এই হুম। কি ধরনের মানে এক্সাম স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আমরা করা হয় না, বুঝছেন। আচ্ছা। অন্তত পক্ষে হুম। আমাদেরকে যে, কারণ কি, ধরেন একটা কনসলিডেশনে যে কয়টা কোর প্রবলেমগুলো যেগুলোতে আমরা করি সাধারণত, যেমন হুম। কনসিডারেশনে, তারপর পার পে, তারপরে মানে যেরকম যেগুলো প্রবলেম হয় আর কি, সাধারণত আমরা যেগুলো করি গুড উইল ক্যালকুলেশন। তো এগুলো হুম। ধরে যদি আমাদেরকে ডেপথে না পড়ানো হয়, বইয়ে হুম। আমাদের যেগুলো আছে সিম্পল, একদম সিম্পল, এবং আপনি দেখবেন যে বইয়ের অলমোস্ট যে কেউ বইয়েরগুলো দিলে পারে, আমিও হুম। পারি, বুঝছেন। হুম। কিন্তু এক্সামে গেলে দেখি যে যে সিচুয়েশনগুলো দেয়, আমাদেরকে আরো ডেপথে লাগবে, কারণ ভাই আমরা তো দিন শেষে পাস করতে হবে। তো হুম। হুম। আমাদেরকে যাতে একটু একটু বাই ডেপথ লেভেলে একটু যদি আপনি ইয়ে করেন, পার্সু করেন আর কি, আমাদের হয়ে, হুম। যে আমাদেরকে একটু অফকোর্স ডিপে অফকোর্স। যাতে দেখানো হয়, না হয় কিন্তু হুম। আমরা আমাদের ইয়েটা গোলটা অ্যাচিভ করতে পারতেছি না আর কি ভাই। ওকে। আচ্ছা এইটা হচ্ছে সোহেল ভাইয়ের উদ্দেশ্যে বলবো যে হচ্ছে এবার আমাদের পুরো সাইটটা হচ্ছে নাহিদ ভাইয়া দেখতেছেন। সো আগে যেটা কনসোলিডেটেড পার্টটা হচ্ছে সাব্বির ভাইয়া দেখতেন। সো এবার সাব্বির ভাই হচ্ছে পুরো এফএমটা দেখতেছেন আর নাহিদ ভাই হচ্ছে কনসোলিডেটটা মানে পুরো পার্টটা দেখতেছেন। সো এই ক্ষেত্রে হচ্ছে আপনাদের যে ধরনের বিষয়ে যত ধরনের ইনফরমেশন যা কিছু হচ্ছে আপনাদের রিকোয়ারমেন্ট আছে এগুলো হচ্ছে আপনারা ফ্র্যাঙ্কলি ভাইয়ের কাছে শেয়ার করতে পারবেন। এবং এটা আমি ক্লাসে প্রথমে বলেছিলাম যে আমাদেরকে অবশ্যই টু বি এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এট ফার্স্ট উই হ্যাভ টু বি এক্সট্রোভার্ট। হ্যাঁ, বাট আমরা যদি এক্সট্রোভার্ট না হই, আমাদের মনের মধ্যে আমাদের লুকানো কথা বা প্রতিভা যাই বলুন না কেন আমাদের মধ্যে লুকিয়ে রাখি, তাহলে এন্ড অফ দ্য ডে কিছুই হলো না, তাই না? সো এক্ষেত্রে আমি সকলের কাছে বলবো যে আমরা সবাই আমাদের মধ্যে যার যেই ধরনের কোয়েরিজ আছে, যার যে ধরনের রিকোয়ারমেন্ট আছে, যা যেগুলো আমরা ফেস করে আসছি, এই সকল বিষয়গুলো ভাইয়াদের কাছে অকপটে শেয়ার করব প্রথমত। না, আমি আশা করি ঠিক আছে, আপনার কথাটা আমি একমত, কিন্তু দেখেন অনেক সময় কি করে প্রি ডিটারমাইন্ড একটা কোর্স ওনারা নিয়ে আসে, মানে স্ক্রিপ্টেড আর কি। তো ওইটাকে জি। আপনার এটাকে কমপ্লিট করা, এটাকেই ওনারা প্রায়োরিটি দেয় এবং না ওইভাবে না না ওনারা না না, শেষ করে আমাদের দেয়। এখানে তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আপনি চাইলে আপনার যদি কোনো কোয়েরিজ থাকে আপনি সেটা আগে থেকে রেডি রাখবেন, ভাইয়াকে জিজ্ঞেস করবেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ধরেন ভাইয়া কোনো একটা বিষয় বুঝাইছে, হ্যাঁ, কিন্তু আপনারা বুঝছেন কি বুঝেন নাই এটাই বলতে চান না। তখন সেক্ষেত্রে যিনি কোর্স কন্ডাক্ট করেন উনি মাঝে মাঝে আগ্রহ হারিয়ে ফেলেন, এটা ট্রু। এটা আপনারা বিভিন্ন জায়গায় ধরেন জি আমাদের ভাই, এটা এখানে ট্রু। অনেকগুলো ক্লাস আছে যেখানে আমি আপনাদেরকে ধরেন পেটের ভেতর থেকে টেনে টেনে কথা আনি যে ভাই কথা বলতেছেন না কেন, কথা বলতেছেন না কেন। এখন ধরেন এখানে ভাইয়ারা যারা আছেন, আমি কিন্তু অন্য কিছুর সাথে নেই, আমি সরাসরি প্রফেশনাল একাডেমির সাথে জড়িত। কিন্তু এখানে প্রত্যেকটা ভাইয়া যারা আমি ব্যতীত যারা আছেন সবাই কিন্তু কর্পোরেটে আছেন। সো এই যে কর্পোরেটে ওনাদের এমনিতে একটা হ্যাসেল নিতে হয়, তারপরে ওনারা তো আপনাদেরকে হইছে বুঝছেন আপনারা কি কথা বলেন না কেন, এই ধরনের কথা যদি ওনাদেরকেও আপনাদেরকে বলতে হয়,
তখন তো দেখা গেছে ওনারা আগ্রহ হারিয়ে ফেলেন। তো আমি বলবো যে আপনাদের যেই রিকোয়ারমেন্ট আছে, যার যেটা বুঝতেছেন না, যার যেটা ফেস করতেছেন, যিনি আগে, যেমন আজকে ভাইয়া প্রথমেই বলেছে যে আপনারা কে জয়েন করছেন, কে কি সমস্যা ফেস করছেন সেটা বলেন। তার মানে এটা কেন জিজ্ঞেস করছে? উনি কিন্তু যদি প্রেসক্রাইবড বা স্ক্রিপ্টেড কোনো কিছু আগে থেকে রেডি থাকতো তাহলে উনি এই জিনিসটা জিজ্ঞেস করতো না। এটা আপনাদেরকে জিজ্ঞেস করার প্রধান কারণ হচ্ছে যাতে করে আপনাদের মধ্যে কি ব্যারিয়ার আছে সেটা আপনারা ওনাদেরকে বলেন এবং ওনারা সে অনুসারে আপনাদের জন্য স্টেপ নিবে। আমি কি আশা করি সোহেল ভাইয়াকে অ্যান্সারটা দিতে পেরেছি? জি ভাইয়া, জি ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে কোঅপারেটিভ হতে হবে আর কি, এক্সট্রোভার্ট হতে হবে। এক্স্যাক্টলি, কোঅপারেটিভ হতে হবে, ভাইয়াকে জানাইতে হবে। ভাইয়াকে জানাইলে দেন ভাইয়া আপনাকে আপনার জন্য যেটা দরকার সেটা আপনাকে সাজেস্ট করতে হবে। আমার সমস্যা, আমাকে যদি ভাইয়াকে মানে নিচ থেকে টেনে টেনে আনতে হয় তাহলে সেক্ষেত্রে যে কোনো মানে যে যিনি ক্লাস নিবেন না কিনা ওনারই কিছুটা আগ্রহ চলে যাবে। তো আপনারা যদি নিচ থেকে ওনাকে বলেন তখন সেক্ষেত্রে উনি আপনাদেরকে ওইভাবে করেই আগাবে যে না ইনি এই বিষয়ে এক্সপার্ট, উনি এই বিষয়ে এক্সপার্ট, ঠিক আছে ওনার এই ধরনের কোশ্চেন আসতে পারে, এটা হইতে পারে, এই ধরনের প্রশ্ন আপনাদের যা আছে আপনারা তা জিজ্ঞেস করেন। আর কেউ কিছু বলবেন? আশা করি ভাইয়া জয়েন করছেন, তো আমি বলবো যে আপনাদের যা যা বলার অবশ্যই ভাইয়াকে বলেন। একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে ধরেন অ্যাজ এ কোর্স ইনস্ট্রাক্টর যেটা প্রবলেমটা হয় যে এক একজনের কিন্তু এক এক রকম প্রবলেম। আমি যেটা প্রথমে বলেছি যে এক একজনের স্ট্রেংথ এক এক রকম, এক একজনের উইকনেস এক এক রকম। সো আপনাদের স্ট্রেংথ উইকনেস বা আপনাদের প্রবলেম গুলো কিন্তু আপনাদেরকেই বলতে হবে। বিকজ আমি যদি প্রতিটা ক্লাসে ধরেন 20 জনকে 3 মিনিট করে কথা বলি যে ভাই আপনার কি প্রবলেম, আপনাকে ডাকি আপনি রেসপন্স করেন না, হ্যাঁ তাহলে আমার 1 ঘন্টা শেষ। আমি 1.5 ঘন্টার ক্লাসে যদি 1 ঘন্টা এসব করি আমি ক্লাস নিবো কখন? বুঝতে পেরেছেন? সো আপনাদেরকে সবাইকে একটু কোঅপারেটিভ হইতে হবে, রেসপন্সিভ হইতে হবে ফর দ্য বেটারমেন্ট অফ ইয়োর সেলফ, রাইট? মানে এখানে আমরা আসছি এক্সপার্ট হিসেবে তোমাদেরকে গাইড করার জন্য। হ্যাঁ মানে আমার এক্সপিরিয়েন্স যেটা বলে যে অনেক সময় যে নোবেল সাহেব যেটা বললেন যে আমরাও ইন্টারেস্ট হারিয়ে ফেলি। বিকজ আমি যখন বুঝতে পারছি যে মানে স্টুডেন্টরা আপনার অ্যাটেন্টিভ না, তারা সিরিয়াস না, তখন কি ইন্টারেস্ট কাজ করবে? আপনি যখন দেখতে পাচ্ছেন যে আপনার কথা কেউ শুনে না বা আপনার কথা কোনো রেসপন্স করছে না, আপনি শুধু বক বক করে যাচ্ছেন, মানে এটা তো অর্থিত না, রাইট? তখন এফোর্টটা কমে যায়। তো ওই যে তখন ওই যে আপনি যেটা বললেন আর কি প্রেসক্রাইবড ওয়েতে আগায়। হ্যাঁ, তো নিজেদের প্রবলেমটা নিজেদেরকে বলতে হবে, আমি কোয়েশ্চেন করার সুযোগ দেই। হ্যাঁ, সেই কোয়েশ্চেন গুলো হবে, না বুঝলে সেটা আমাকে বলতে হবে যে ভাই তো বুঝিনি, আর একবার বুঝান। প্রথম দিকে অনেক থাকে এরকম, আস্তে আস্তে এই যে ট্রেনটা কমে যায়, রেসপন্স করা কমে যায় যখন আমি আগের পড়া থেকে একটু জিজ্ঞাসা করি। কারণ অ্যাকাউন্টিং এর টপিক গুলো অনেক বেশি ইন্টারলিঙ্কড। মানে আমি যখন IAS 16 পড়াবো আমি ওটার সাথে IFRS 5 পড়াবো, IAS 23 পড়াবো, IAS 40 পড়াবো। হ্যাঁ, তো এই টপিক গুলো সব ইন্টারলিঙ্কড। তো মানে আমার কোর্সটা এইভাবে ডিজাইন করা, বইতে দেখবেন যে এক একটা টপিক মানে সিরিয়ালি নাই, মানে কনসিকুয়েন্টলি নাই, হ্যাঁ সিকোয়েন্সিয়ালি নাই। তো আমি যেটা করেছি যে আপনার টপিক গুলোকে, যেগুলো ইন্টারলিঙ্ক টপিক মানে সিমিলার নেচারের অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট, সেই টপিক গুলোকে আমি একসাথে পড়াই সো দ্যাট আপনাদের মনে থাকে। বিকজ এত ইনফরমেশন মনে রাখা, আমি প্রথমে বলেছি, খুবই ডিফিকাল্ট, এটা সবার জন্যই ডিফিকাল্ট। আর আরেকটা জিনিস যে আমরা যারা এখানে ক্লাস নেই, মোটামুটি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা আছি সবাই খুবই ইয়াং, খুবই অল্প টাইমে পাস করা। হ্যাঁ, তো আমাদের মেন্টালিটি ওপেন, এই কোশ্চেন করতে ভয় পাওয়ার কিছু নাই। আপনারা কোশ্চেন করবেন, এটাতে আমরা আরো বেশি ইন্টারেস্টেড হই। হ্যাঁ, এমন হইতে পারে যে আপনি আমার থেকে বেশি জানেন, দ্যাটস ফাইন, একটা মানুষ বেশি জানতেই পারে, আমি আপনার থেকে শিখবো, এটা হইতেই পারে। বা মানে আমি কোর্স ইনস্ট্রাক্টর দেখে যে আমার ভুল হবে না, এটা না, হইতেই পারে, মানুষ তো আমি। সো আপনারা যখন অ্যাটেন্টিভ থাকবেন তখন কিন্তু আপনারা আমার ভুলগুলো ধরতে পারবেন, রাইট? জি ভাই। ওকে, ছিলাম লাস্টে আপনারা কোন পর্যন্ত শুনেছেন? আমরা ছিলাম হচ্ছে ওই যে আমাদেরকে ওই যে ক্লিয়ার অ্যাজাম্পশন, মানে যদি ক্লিয়ার ইনস্ট্রাকশন না থাকে আমরা অ্যাজাম্পশন করে হলেও এটা দিয়ে আসতে হবে এবং বলে দিতে হবে যে আমরা এটা অ্যাজাম্পশন করে অ্যানসার করছি। রাইট, ডিজিটস নিয়ে বলেছি কিভাবে যে কম সময় অ্যানসার করবেন। জি জি বলেছেন। ওকে, সো এই স্ট্র্যাটেজিগুলো ফলো করতে হবে। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, আমি প্রতিটা ব্যাচেই বলি, নোট করা। মানে বিশেষ করে অ্যাকাউন্টিং, ধরেন প্রতিটা মানুষের তার ইউনিক স্কিল আছে। যেমন ইন্ডিয়ানদের স্কিল হচ্ছে ইংলিশে প্রফিসিয়েন্সি প্লাস এক্সেল। তারা খুবই আউটস্পোকেন, তারা খুবই প্রেজেন্টেবল, তারা এক্সপ্রেস করতে পারে নিজেদেরকে ইরেসপেক্টিভ অফ নলেজ। আমি তো ইন্টারন্যাশনালি কাজ করেছি, তো আমি দেখেছি তাদের নলেজ নাই, বাট তারা এত সুন্দর করে মিস ইনফরমেশনকে প্রেজেন্ট করবে যেটা ম্যানেজমেন্ট এটাকে বিলিভ করবে। হ্যাঁ, সো
মানে এইটা বলার কারণ কি, কেউ বলতে পারবেন কেন বললাম এই কথাটা? তারা সামাও ম্যানেজ, যে কোনো ভাবে হোক ম্যানেজ করতে পারে। না না, আপনাকে সারা জীবন, হ্যাঁ কমিউনিকেশন তো আছেই, ওটার কারণে তো পরীক্ষায় পাস করবেন না। আপনাকে সারা জীবন ওই যে ইন্ডিয়ান যে ওকে সারা জীবন ওই এক্সেল বেচেই খাইতে হবে, ওকে ওই প্রেজেন্টেশন স্কিল বেচেই খাইতে হবে। তো আপনি যেহেতু সিএ তে আসছেন, আপনাকে এই মানে অ্যাকাউন্টিং বেচেই খাইতে হবে। বা যদি কেউ ট্যাক্সের প্রফেশনে যান, তাহলে তাকে এই মানে অ্যাকাউন্টিং ট্যাক্স এসব বেচেই খাইতে হবে, রাইট? তাইলে আপনি যেটা বেচে খাবেন সেইটার একটা ভান্ডার আপনার কাছে থাকা দরকার না? যে আপনি কি কি জানেন বা আপনার কি কি ওয়েপন আছে, আপনি একটা যুদ্ধে যাবেন, আপনার কি কি অস্ত্র আছে সেটা আপনার জানা দরকার। তাইলে এটার জন্য আপনাকে নোট করতে হবে, এবং নোটটা এমন ভাবে করবেন টু দ্য পয়েন্ট। আমি আমার কোর্স নোটগুলো দিব, যেটা আমি মানে সব ব্যাচেই দেই, দ্যাটস ফাইন, আমারটা তো পড়বেনই। সিমিলারলি আপনি পড়ার সময় নিজে নিজে একটা নোট করবেন, তাহলে কি হবে, পড়ার সময় যখন লিখবেন ওই জিনিসটা অনেক বেশি মনে থাকে। মানে আমি আমার স্টুডেন্ট লাইফে যেটা করেছি, যে আমি পড়তাম কম, আমি খুবই কম পড়তাম, কারণ আমার ওই যে অফিস করতে হইতো অনেক বেশি, রাত 10টা-11টা পর্যন্ত অফিস করতে হইতো, পড়ার টাইম রেগুলার পড়তে পারতাম না, ওই প্রিপারেটরি লিভের টাইমে পড়তাম। তো আমি পড়ার থেকে নোট করতাম বেশি, তাহলে কি হইতো, আমার এট এ টাইম পড়াটাও হইতো, এবং মানে আমি যদি রিডিং পড়তেছি তাহলে আমি কনসেপ্টটা বুঝতেছি, পড়াটাও হইলো, প্লাস ওই জিনিসটা আমার ব্রেইনে গেঁথে গেল। আপনি লিখলে দেখবেন জিনিসটা অনেকদিন মনে থাকে। সো এইভাবে একটা সামারি, একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের সামারি খাতা সবাই বানান, ওই খাতায় আপনার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলো থাকবে। আমার প্রত্যেকটা কোর্সের মোটামুটি এরকম নোট করতাম আমি, হ্যাঁ, ইভেন থিওরিটিক্যাল কোর্স, বিকজ আমার যে পড়ার টাইম নাই, সো আমাকে আমার উইকনেসটাকে ওভারকাম করতে হবে এবং ইন কুইক টাইম। সো আপনাদের যদি রিডিং পড়ে বেশি মনে থাকে তাহলে আপনারা সেটা করেন, বাট আমি সাজেস্ট করবো লিখে রাখলে সেটা হবে কি, যে এক্সামের আগেও এটা আপনাকে অনেক হেল্প করে, কারণ এক্সামের আগে পুরো বই পড়ার আপনার টাইম নেই, পুরো বই দেখার টাইম নেই, অনেকগুলো স্ট্যান্ডার্ড আপনার মনে আছে, হয়তো 2-3টা স্ট্যান্ডার্ড আপনার মনে নেই। তো যেটা করবেন আপনি, তখন আপনি আপনার নোটবুকটা খুলে ওই স্ট্যান্ডার্ডের যে কি পয়েন্টস গুলো আছে, যেমন IAS 16-এ আপনার অনেক কিছু বলা আছে যেগুলা বোঝা জরুরি কিন্তু এক্সামের জন্য অপ্রয়োজনীয় বা আসবে না, বাট এই যে রিকগনিশন ক্রাইটেরিয়া, হ্যাঁ, ইনিশিয়াল মেজারমেন্ট ক্রাইটেরিয়া, ইনিশিয়াল রিকগনিশন ক্রাইটেরিয়া, সাবসিকুয়েন্ট মেজারমেন্ট ক্রাইটেরিয়া বা ডিসক্লোজার ক্রাইটেরিয়া, এইগুলা হচ্ছে আপনার এক্সামে আসবে। ডিসক্লোজারটাও আসে না খুব বেশি IAS 24 ছাড়া, বাট আপনার ইউজুয়ালি আসবে ইনিশিয়াল রিকগনিশন আর সাবসিকুয়েন্ট মেজারমেন্ট, এই দুইটা পার্ট। তো এই জিনিসগুলো অন্তত মানে প্রিন্সিপালস যেগুলা, সেইগুলাকে একটু সামারি করেন বা নোট করেন, এবং এতে আপনার দুইটা হেল্প হবে। একটা হচ্ছে তাড়াতাড়ি মনে থাকবে, খুবই তাড়াতাড়ি আপনার পড়ালেখাটা মনে থাকবে, অনেকদিন মনে থাকবে, এবং এক্সামের আগে আপনি কুইক প্রিপারেশন নিতে পারবেন। মানে আপনি জাস্ট একটু থিওরি গুলো দেখেই মানে ম্যাথস চলে গেলেন। হ্যাঁ, আচ্ছা, এখন অনেকেই কোয়েশ্চেন করে যে ভাই আমি কি বইয়ের বাইরে এক্সট্রা কিছু পড়বো কিনা? আমি বলি যে ভাই দরকার নাই। কেন দরকার নাই? কারণ বই তো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড দিয়েই বানাইছে, হ্যাঁ, এবং বইয়ে আপনার এত ম্যাথ আছে, আপনি যদি সলভ করেন আপনার ওই এক সেমিস্টারে কভার হবে না, ঠিক আছে? তো আমি আমার কোর্সে এরকম কিছু ক্রিটিক্যাল ম্যাথ, যেখানে সব আসপেক্ট কভার হয় প্রতিটা চ্যাপ্টার থেকে, আমি সেগুলো বলে দেই যে এই ম্যাথস গুলো করবেন, এবং পাস্ট কোশ্চেন অ্যানালাইসিস করে আপনার যে ম্যাথস গুলো একটু আনইউজুয়াল সেগুলো আমি বলে দেই। তো এতে করে যেটা হয় যে আপনার থিওরির পাশাপাশি আপনি যদি বাসায় ম্যাথ গুলা করেন, বিকজ অ্যাকাউন্টিং এ ধরেন ধরে ধরে ম্যাথ করানো এখানে সম্ভব না। অ্যাকাউন্টিং কিন্তু মেইনলি থিওরিটিক্যাল সাবজেক্ট, সবাই আমরা জানি ম্যাথমেটিক্যাল সাবজেক্ট। আপনার ম্যাথস তো আপনি ব্যালেন্স শিটে তো খালি লেখেন অ্যাসেট এত টাকা, লায়াবিলিটি এত টাকা, কিন্তু অ্যাসেট যে আপনি এত টাকা লিখতেছেন ওইটা কিভাবে আসছে, এটা তো থিওরি হয়ে আসছে, তাই না? সো থিওরিটাকে আমাদেরকে ডেভেলপ করতে হবে, অ্যাকাউন্টিং প্রিন্সিপাল গুলোকে আমাদেরকে বুঝতে হবে, স্ট্যান্ডার্ড গুলোকে বুঝতে হবে, এবং ম্যাথ দেখবো আমরা, অবশ্যই ম্যাথ দেখবো, কিন্তু বেশি বেশি সেলফ টেস্ট আমি যেগুলো দাগাই দিব সেগুলো আপনাদেরকে নিজেদের প্র্যাকটিস করতে হবে, এবং পরবর্তীতে যে প্রবলেম আপনি ফেস করবেন এটা সলভ করার সময় সেটা আমার কাছে নিয়ে আসবেন, আই উইল ট্রাই টু রিজলভ। ওকে, কারো কোনো কোয়েশ্চেন বা মানে আপনারা অন্য কোনো ভাবে কোর্সটাকে এগিয়ে নিতে চান কিনা, আপনাদেরও সাজেশন। ঠিক আছে ভাইয়া।
ভাই একটা কোশ্চেন ছিল, জি সেটা জি হলো sure. আমরা সিলেবাস যেগুলো আছে মানে বুকের মধ্যে ওগুলো কভার করার পরে আমরা কি এখন সাজেস্ট কিন্তু সিলেবাস নেই, হ্যাঁ বলেন। মানে আইএফআরএস যে বুকটা আমরা কি ফলো করবো না ভাই নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে ম্যানুয়ালটা আইসিবি, হ্যাঁ। জি জি, ম্যানুয়ালটা। সো ওই ম্যানুয়ালটা কভার করার পরে কি ভাই আমরা মানে সাজেস্টেড কোশ্চেন বা অ্যান্সার এগুলো ফার্স্ট কি? কোশ্চেন রাইট। জি 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 ভাই। আচ্ছা, যদি আমরা টাইম পাই তাহলে আমরা অবশ্যই একটা, মানে যেটা হয় কি আপনার কয়টা কোশ্চেন অ্যান্সার করতে হয় পারে, কে বলতে পারবেন? 6টা না ভাই? সোহেল সাহেব? ভাইয়া প্রশ্ন তো আছে, 6-7টা আসে। অ্যান্সার এই যে পরীক্ষা দিছেন ভুলে গেছেন কয়টা কোশ্চেন অ্যান্সার করতে হয় নাকি? বলেন, এখন কি কোশ্চেন অ্যানালিসিস করেন নাই? মানে আপনার কিন্তু এক্সাম শেষ হওয়ার পরেই ফার্স্ট কাজ আপনার ম্যাটেরিয়ালস গোছানো, কোথায় কি আছে, হ্যাঁ এগুলাকে নিয়ে আসা। স্পেশালি আপনার ট্যাক্সের জন্য এটা অ্যাপ্লিকেবল, হ্যাঁ বুঝতে পারছেন? ওকে, সো আপনার যেটা হয় যে মিনিমাম 6টা কোশ্চেন অ্যান্সার করতে হয়। তো ওই 6টা কোশ্চেন দেখাইতে গেলে লাইন বাই লাইন আপনার মিনিমাম 3টা ক্লাস লাগবে, ঠিক আছে? সো আমরা যদি টাইম পাই অবশ্যই দেখাবো, আদারওয়াইজ আমরা মানে ধরেন ক্যাশ ফ্লো নিয়ে যে কোশ্চেন, এটা তো রিভিউ করার কিছু না, এটা খুবই ইজি। আমরা যখন পড়বো তখন দেখবো খুবই ইজি টপিক। সো মানে ক্রিটিক্যাল টপিক গুলা যেমন আইএফআরএস 15, আইএফআরএস 9, আইএফআরএস 16, হ্যাঁ এই যে ক্রিটিক্যাল টপিক গুলা, এইগুলা নিয়ে হয়তো রিভিউ করতে পারি। হ্যাঁ এছাড়া নোবেল ভাই, এবার ওই যে আপনাদের গ্রুপ ডিসকাশনের ইয়েটা আছে না, নোবেল সাহেব কি আছেন? আচ্ছা, আপনাদের ওই যে গতবার আপনার ওই এখানে আপনার যে গ্রুপ ডিসকাশনের একটা আহ, সুযোগ ছিল, স্কোপ ছিল, সবাই একসাথে গ্রুপ ডিসকাশন করতো, তো এবার আছে কিনা আমি জানি না। সো এটা করলে যেটা হবে যে আপনাদের গ্রুপ ডিসকাশন করলে আপনাদের প্রবলেম গুলো আইডেন্টিফাই হবে এবং সেগুলো আমার কাছে নিয়ে আসলে এগুলো আমরা একসাথে বসে সলভ করবো আর কি। হ্যাঁ, বাট ওই যে কোশ্চেন বাই কোশ্চেন যাওয়াটা খুবই ডিফিকাল্ট, বিকজ আমাদের টপিক অনেক বড়, আবার নতুন টপিক অ্যাড হয়েছে, হ্যাঁ রাইট। জি সো এটা এটা ডিফিকাল্ট আর কি, আমি কথা দিচ্ছি না সবগুলো কভার করার, বাট ট্রাই করবো আমরা কোশ্চেন লিস্ট একটা সলভ করার, যদি পারি টাইম পাই আর কি। জি ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন? আর কারো কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া। এক্সাম নিয়ে নাই কারো কোনো কোয়েশ্চেন? আমার তো অনেক কোয়েশ্চেন। আমাদের কোয়েশ্চেন না এক্সাম নিয়ে? তো মাঝে মাঝে এমন হয় না যে অনেক আনইউজুয়াল কোয়েশ্চেন আসে, ট্রেন্ডের বাইরে কোয়েশ্চেন আসে? জি ভাই। ওই ওই কোয়েশ্চেন গুলো অ্যান্সার করা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওইগুলোতে আপনার ডিফারেন্সিয়েট করে কে পাস করবে কে পাস করবে না, বিকজ আপনার ওই কোয়েশ্চেন গুলো করা হয় আপনার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি দেখার জন্য, আপনার সিচুয়েশন ম্যানেজমেন্ট অ্যাবিলিটি দেখার জন্য, যে আপনি যখন একটা আনওয়ান্টেড সিচুয়েশনে পড়বেন তখন আপনি এটাকে কিভাবে ট্যাকেল করেন, মানে একটা টপিক আপনার কমন পড়ে নাই, তো এটাকে আপনি কিভাবে ট্যাকেল করতেছেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি যদি আমার এক্সপিরিয়েন্স বলি, আমার এসবিএম এক্সাম যেটা মানে অ্যাডভান্স লেভেলের, ওইখানে একটা কোয়েশ্চেন আসছে 40 মার্কসের, যেটা আইসিবির ইতিহাসে কোনোদিনই আসে নাই। ওই টপিকটা আমি কিছুটা দেখে আসছিলাম, মানে যেহেতু ওটা আসে নাই খুব বেশি, কারণ এসবিএম এর আপনার বই অলমোস্ট 2600 না 2700 পেজের। হ্যাঁ, তো এটা আসলে ডিফিকাল্ট, সিএ মানে আর্টিকেলশিপ করার সাথে সাথে পুরো বই কমপ্লিট করা। তো ওই 40 মার্কের কোয়েশ্চেনটা আসছিল, অনেকেই ওটা অ্যান্সার করে নাই, যারা করে নাই তারা অলরেডি ফিল্টার্ড আউট। এখন আসছে কে কে অ্যান্সার করছে, তারা হচ্ছে এখন রেসে আছে। যারা যারা অ্যান্সার করছে এদের মধ্যে ভুল হয়েছে, আমি জানি যে আমার অ্যান্সারটা 100% অ্যাকিউরেট না, বাট ওইখানে আপনি কিভাবে অ্যান্সারটাকে প্রেজেন্ট করে আসছেন, আপনি অ্যাজাম্পশন দিয়ে আসছেন যে আমার এইটা মনে হচ্ছে এই কারণে আমি এরকম অ্যান্সার করে আসছি, বা এটা আমাকে এই সিচুয়েশনটা আমার এরকম মনে হচ্ছে, এটা এরকম করলে এই অ্যান্সারটা আসবে,
হ্যাঁ, আপনি আপনার অ্যাজাম্পশনস গুলো দিয়ে আসছেন, তার মানে কি আপনি ট্রাই করেছেন ওটাকে এনকাউন্টার করার, মানে আনওয়ান্টেড সিচুয়েশনটাকে আপনি ওভারকাম করার ট্রাই করেছেন, মানে কমফোর্ট জোন থেকে বের হওয়ার ট্রাই করেছেন। তো এই স্কিল গুলো কিন্তু মাঝে মাঝে টেস্ট করে। তো যখন কোশ্চেন কমন পড়বে না, মানে কোশ্চেন তো আসলে কমন পড়ার কিছু নাই, প্রফেশনাল এক্সাম, কিন্তু ইউনিভার্সিটি এক্সাম না, টিচার আপনাকে 5টা অঙ্ক দিবে, এর মধ্যে 3টা পরীক্ষা আসবে, ওটা আপনি অ্যান্সার করে আসবেন। হ্যাঁ, তো মানে কোশ্চেন তো কমন পড়বে না, টপিক কমন পড়বে, বাট কিছু কিছু সময় টপিকটাও মাঝে মাঝে কমন পড়ে না, মানে খুবই আনইউজুয়াল টপিক আসে, তো ওইগুলাকে সাহস করে অ্যান্সার করে আসতে হবে। এছাড়া আমরা ওই মানে আমার পোস্টটাতে আমি ইউজুয়ালি হার বইয়ে যা আছে তার থেকেও অ্যাডিশনাল কিছু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড পড়াই, যেগুলো আমি অ্যাডভান্স লেভেলে পড়াই। কেন পড়াই? সো দ্যাট এই যেরকম আনওয়ান্টেড সিচুয়েশন, মানে আনওয়ান্টেড সিচুয়েশন কেন বলতেছি, এই টপিক গুলা কিন্তু অ্যাকাউন্টিং এর বাইরে না, যেখান থেকে কোশ্চেন আসে সেগুলোকে অ্যাকাউন্টিং এর বাইরের কোশ্চেন অবশ্যই না, অ্যাকাউন্টিং থেকে কোশ্চেন আসে, কিন্তু সেটা আসে হয়তো অ্যাডভান্স লেভেলের টপিক থেকে। হ্যাঁ, সো আমি যেটা করি যে কিছু কিছু টপিক আমি অ্যাডিশনাল পড়াই যেটা বইয়ে নাই। এটা কি হয় যে আপনার এই যে এরকম সিচুয়েশন গুলো আপনি ফেস করতে পারেন, মানে কিছু হলে অ্যান্সার করে আসতে পারেন আর কি। যেমন IFRS 9 আমার অনেক কিছু আছে, মানে অনেক টপিক যেটা আপনার PL এর জন্য নট নেসেসারি, অনেক বেশি আপনারা মনে রাখতে পারবেন না। এই কারণে আমি IFRS 9টা সবার লাস্টে পড়াই। IFRS 16 একটু কমপ্লিকেটেড, IFRS 16টা আমি IFRS 9 এর আগে পড়াই, এবং ওইখানে আমরা একটা রিয়েল কন্ট্রাক্ট, লিজ কন্ট্রাক্ট, ওইটা ধরে কিভাবে লিজ ক্যালকুলেশন করতে হয় সেটা আমরা করি। প্লাস ওই লিজের তো সিকিউরিটি ডিপোজিট থাকে, ওইটার ট্রিটমেন্ট কি হবে, এবং রিজলিউশনের সময় বা লিজ কন্ট্রাক্ট এক্সপায়ার হইলে তখন কি হবে, বা লিজ মডিফিকেশন হইলে কি হবে, হ্যাঁ, সেগুলো আমরা সলভ করার ট্রাই করি বা সলভ করি আর কি। আমরা এইভাবে লিস্টটা করি, মানে প্রথমে একটু থিওরি দেখি, তারপরে ডিরেক্ট একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলে চলে যায়, একটা রিয়েল কন্ট্রাক্টে চলে যায়, এভাবে আপনার কর্পোরেট এগুলোকে আমরা সলভ করি। আচ্ছা, বাকি টপিকগুলো যেটা করি যে থিওরি করি প্লাস ওয়ার্ক এক্সাম্পল বা ইন্টারেক্টিভ কোশ্চেন গুলো দেখি যেগুলা ইম্পর্টেন্ট, প্লাস আমাদের কিছু হোমওয়ার্ক দেই যেটা আপনারা বাসায় করবেন। এবং ধরেন আমার কিন্তু প্রতিদিন সময় নাই যে ভাই আপনারা হোমওয়ার্ক করছেন কিনা সেটা ফলো আপ নেওয়া, রাইট? আপনার স্কুলে নাই যে আপনি হোমওয়ার্ক করছেন আপনাকে 1 by 1 আমি আস্ক করবো। তো আপনাদের মানে নিজ দায়িত্বে সলভ করে প্রবলেম গুলাকে আমার কাছে নিয়ে আসতে হবে, বিকজ এত মানে বাস টপিক ফারে আসলে এই 1 by 1 জিজ্ঞেস করলে আমি প্রত্যেককে 3 মিনিট করে জিজ্ঞাসা করলে আমার 1 ঘন্টা লাগবে। সো এটা আসলে ইম্পসিবল। সো আপনারা আমি যে হোমওয়ার্ক গুলো দিব সেগুলা ট্রাই করবেন সলভ করার, যেহেতু ক্লাসের গ্যাপটা অনেক বেশি আছে, রাইট? শনি আর বুধ মোস্ট প্রবলি। সো মাঝখানে অনেক টাইম আপনারা এগুলো সলভ করার ট্রাই করবেন। আচ্ছা, এছাড়া আর কারো কোনো কোয়েশ্চেন? মানে আমি তো আমার কিভাবে আমি কন্ট্যাক্ট করবো সেটা বললাম। হ্যাঁ, আরেকটাই ছিল, সেটা হলো আমাদের রাইটিং প্যাটার্ন। যেহেতু আপনি মেনশন করেছেন যে ফার মোস্টলি থিওরিটিক্যাল সাবজেক্ট কভার করতেছে, তো আমাদের কোশ্চেন অ্যান্সারের রাইটিং প্যাটার্নটা কি থাকবে বা প্যাটার্ন আছে নাকি? আচ্ছা, মানে থিওরিটিক্যাল সাবজেক্ট বলেছি, বাট অ্যান্সার কিন্তু থিওরিটিক্যালি করা যাবে না, বা যদি চাই সেই ক্ষেত্রে করবেন। থিওরিটিক্যাল সাবজেক্ট বলেছি এই সেন্সে যে ধরেন আপনার ওই থিওরিটা আপনি না জানলে আপনি অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা দিতে পারবেন না। আপনি যদি না জানেন যে আপনি ধরেন একটা এসি কিনে নিয়ে আসছেন, হ্যাঁ, এখন এসি কিনে আনার সময় আপনার ভ্যান ভাড়া লাগছে, আপনার ওই যে ইনস্টল করতে আসছে তাকে ইনস্টলেশন চার্জ দেওয়া লাগছে, ভ্যানালাকে চা খাওয়ার বকশিস দেওয়া লাগছে, বা আপনি যে যখন এসি কিনতে গেছেন তখন রিক্সা ভাড়া, সিএনজি ভাড়া, গ্যাস এগুলো লাগছে। হ্যাঁ, এখানে তো অনেক রকম কস্ট, ক্যারিং কস্ট আছে, আপনি 5 তলায় উঠাইছেন ওইটার খরচ। এখন আপনি এত খরচ এর মধ্যে কোনটাকে আপনি এসির খরচ হিসেবে কনসিডারেশনে আনবেন? বা ধরেন আপনি আপনার এসির কম্প্রেসারটা নষ্ট হয়ে গেছে, আপনি পাল্টাইলেন, এখন আপনার এসির ভ্যালু কত টাকা, এটা আপনার টেস্ট হবে এক্সামে। মানে আমি খুবই সিম্পলি বুঝাইলাম, বাট এই টাইপেরই কোয়েশ্চেন হবে। হ্যাঁ, তো এই যে আপনি যদি থিওরিটা না জানেন যে আপনার কোন কস্ট গুলাকে ক্যাপিটালাইজ করতে হবে, মানে আই সিস্টেমে বলা আছে যে ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট, যেগুলো আমরা আই সেকশন দেখবো যখন তখন ওটা ডিটেইলে পড়বো, আমি জাস্ট বলে যাচ্ছি। ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট যেগুলো সেগুলোকে আমাদেরকে ক্যাপিটালাইজ করতে হয়। হ্যাঁ, সো
আপনি যখন জানবেন যে ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্টগুলোকে ক্যাপিটালাইজ করা যায়, তখন আপনি নিজে নিজে ডিসিশন নিতে পারবেন। সো থিওরিটিক্যাল ডেভেলপমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। বাট অ্যান্সার যখন করবেন তখন তো আর আপনি বলবেন না যে আপনার ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট শুড বি ক্যাপিটালাইজড, ফর এক্সাম্পল এটা 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 এটা, রাইট? এটা তো বলবেন না। আপনার তখন এটাকে এক্সিকিউট করতে হবে যে আপনার মানে আপনি বলবেন যে অ্যাকর্ডিং টু IAS 16 ফলোইং এক্সপেন্সেস আর ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট এন্ড শুড বি ক্যাপিটালাইজড দিয়ে আপনি একটা লিস্ট দিয়ে দিলেন। ঠিক আছে, তাহলে আপনার কি হইলো, আপনি এই যে টার্মগুলো ইউজ করলেন ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট। অ্যাকাউন্টিং আপনার এখন অনেক এটাকে বলে জার্গন, হ্যাঁ, যে আপনার প্রতিটা সাবজেক্টেই জার্গন থাকে, অডিটে জার্গন থাকে, যে আপনার ওই সাবজেক্ট স্পেসিফিক কিছু টার্ম, তো প্রতিটা স্ট্যান্ডার্ডে এরকম কিছু টার্ম থাকে, স্পেসিফিক টার্ম, ওগুলোকে ইউজ করার ট্রাই করতে হবে, বা ট্রাই মানে ইউজ করতে হবে আর কি অ্যান্সার করার সময়, সো দ্যাট মানে আপনি বোঝাতে পারেন যে আপনি পড়ালেখা করে আসছেন। আচ্ছা, এখানে ফারে ফুল অ্যান্সার করাটা খুবই ইম্পর্টেন্ট। এটা হয় না, বাট ট্রাই করতে হবে, অন্তত 90+ অ্যান্সার করতে হবে। ক্লিয়ার? সো এটার জন্য আপনাকে বাসা থেকে টাইম ম্যানেজমেন্ট শিখে আসতে হবে, যে আপনি আপনার টাইম অ্যালোকেশনটা কি হবে। আচ্ছা, এখন অনেকের কোয়েশ্চেন থাকে যে ভাই কনসিডারেশন আগে দিব নাকি পরে দিব। হ্যাঁ, এটা অনেকের কোয়েশ্চেন যে কনসিডারেশন একটু ডিফিকাল্ট, এটা আগে দিব নাকি পরে দিব। আচ্ছা, এখানে আমার সাজেশন পরে, আগে আপনাদেরকে ওই যে আমি প্রথমেই বলছি যে এক একজনের স্ট্রেংথ এবং এক একজনের উইকনেস ডিফারেন্ট, সো আপনাকে আপনারটা অ্যানালিসিস করতে হবে। আপনাদের এখানে যে FM ক্লাস নেবেন সাব্বির সাহেব, উনি অলওয়েজ কনসিডারেশন আগে দিতেন বা আগে দিয়েছেন, আর আমি সবসময় লাস্টে দিতাম, কারণ আমার কাছে মনে হতো যে কনসিডারেশন খুবই ডিফিকাল্ট, মানে অনেক ডিফিকাল্ট বলতে কমপ্লিকেটেড, অনেক কিছু মনে রাখতে হয় বা অনেক কিছু লিঙ্ক করতে হয়। সো মানে একবার যদি লিঙ্ক ছুটে যায় তাইলে আমার মানে অ্যান্সারটা ভুল হবে। আমি যেটা করতাম যে ঠান্ডা মাথায় আগে সিঙ্গেল এন্টিটির অ্যান্সার করে আসতাম, মানে নর্মাল IFRS গুলা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলো অ্যান্সার করে আসতাম, তারপরে 1 ঘন্টা আমি হাতে রাখতাম, মানে আমি চেষ্টা করতাম যে 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিট কনসিডারেশনে রাখার শেষের দিকে। হ্যাঁ, কারণ কনসিডারেশন মার্ক থাকবে 20, বা টাইম লাগে অনেক। তো যেটা হয় যে মানে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, প্রথমবার আমি ফেল করেছিলাম, তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আপনার প্রথমবার আমার কনসিডারেশন আমি মিলানোর ট্রাই করেছি, হয় না, তো 1.5 ঘন্টা শেষ। So ওইখানেই আমার এক্সাম, আমি ফেল, কারণ আমি বাকি অ্যান্সার আর করতে পারবো না, আমি জানি। হ্যাঁ, সো এইভাবে আপনাকে স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। বাট উনি কিন্তু ফার্স্টে, ওই যে সাব্বির সাহেব যার কথা বললাম আপনার FM ক্লাস নেবে, উনি কিন্তু ফার্স্টে অ্যান্সার করে পাস করছে। সো এটা এটা মানে ইট ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন। হ্যাঁ, ওকে, নোবেল সাহেব কি আছেন? নোবেল সাহেবকে কল দিই। হ্যাঁ, নোবেল সাহেব কি আসছেন? হ্যালো এভরিওয়ান। জি, জি আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। তো আমি একটু ঢাকার বাইরে আছি আর কি, একটু সিকো। তো আজকের মতো আমরা এখানে, আমি একটু ইয়ে করতে চাচ্ছি আর কি, নোবেল ভাই যদি আচ্ছা পারমিশন দেন। ভাইয়া হচ্ছে আজকে ঢাকার বাইরে আছেন, তো তো আজকে আমাদের অলরেডি সকলকে কথা দেওয়া হয়েছে যে আমরা হচ্ছে 21 তারিখ থেকে শুরু করব। তো ভাইয়া আজকে অনেক ব্যারিয়ার থাকার সত্ত্বেও যেহেতু আমরা কথাটা দিয়েছি, কথা রাখার স্বার্থে আমরা হচ্ছে আজকে ভাইয়া আপনাদের মাঝে এসেছেন, কিছুটা সময় দিয়েছেন। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের যে রুটিনটা আপনাদেরকে দেওয়া হয়েছে সেটা অনুসারে মানে ইন টাইমেই হবে বাই দ্য গ্রেস অফ অলমাইটি। আর পাশাপাশি আমাদের এই সংক্রান্ত যত ধরনের ইনফরমেশন আপনারা জানতে চান বা জানতে ইচ্ছুক,
তারা হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে যে লিঙ্কটা পেয়েছেন সেখান থেকে তথ্য জানতে পারবেন, কিংবা আপনারা চাইলে একটা নাম্বার আমি হচ্ছে আপনাদেরকে এখানে শেয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে 01628989565। এই নাম্বারটা থেকে আমি অলরেডি শেয়ার করে দিয়েছি, এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপে নক করার মাধ্যমে তথ্যটা জানতে পারবেন। আর পাশাপাশি আপনাদের অবগতির জন্য একটা বিষয় জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের আগামী এক সপ্তাহ, দ্যাট মিনস এই যে আজকে থেকে আগামী পুরো এক সপ্তাহ পর্যন্ত সকলের উদ্দেশ্যে রুটিন অনুসারে 9টা এবং 11টায় আমাদের ক্লাস থাকবে। কোনো না কোনো সাবজেক্টে রুটিন অনুসারে যেভাবে হয় ওইভাবেই ক্লাস থাকবে, এবং এই লিঙ্কেই হবে। এই মাত্র আপনারা যে এই লিঙ্কটাতে জয়েন করেছেন এই লিঙ্কেই আগামী এক সপ্তাহ ক্লাস হবে। টাইম টু টাইম জাস্ট সাবজেক্টের নামটা চেঞ্জ করা হবে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আপনাদের যার যে বিষয়ে যে কোনো ধরনের প্রবলেম আছে আপনারা ওই সাবজেক্টে গিয়ে সেটা সলিউশন করে নিতে পারবেন। তো যেহেতু আমি কথাটা জানিয়ে দিলাম, তো সেক্ষেত্রে আজকে আমাদের রুটিন অনুসারে রাত 11টা বাজে বিজনেস স্ট্র্যাটেজি ক্লাস আছে। আপনারা চাইলে এই লিঙ্কের মাধ্যমে ক্লাসটাকে উপভোগ করতে পারবেন। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ নাহিদ হাসান ভাইয়াকে। আমরা সকলে কি শুনতে পাচ্ছি আমার কথা? জি শুনতে পাচ্ছি আমরা ভাইয়া। সবাই এক একটা ধন্যবাদ দিতে পারি। ভাইয়া অসুস্থতার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। উনি মানে আর কি বলবো, ভাইয়া অসাধারণ মানুষ, এটা তো জানি, আমি ওনার ক্লাস করছি। অবশ্যই। এবং হচ্ছে যে আমি বলবো যে আপনারা ভাইয়াকে এভাবে করেই পাবেন, একদম কর্ডিয়াল, নিজের ভাইয়ার মতো করে। তো যে কোনো সমস্যা যেটা আপনাদের পরবর্তীতে ফেস করবেন সেটা আপনারা ভাইয়াকে জিজ্ঞেস করতে পারবেন। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। জি আচ্ছা, এখন নেক্সট থ্যাংক ইউ ক্লাস নকুল থেকে ভাই, ডিরেক্টলি আপনাকে টপিকে ধন্যবাদ। যাব আর কি। আজকে টপিকে যেতে পারলাম না, ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে ডিরেক্টলি টপিকে জানতে পারবো। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। জি জি, ভাইয়া আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাসের টপিকটা কি থাকতে পারে ভাইয়া? নেক্সট ক্লাসে আমরা আইএস 16 পড়বো। হ্যাঁ, আইএস 16। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তো আমাদের নেক্সট ক্লাস আমরা সকলেই ভাইয়া বলে দিয়েছেন যে আইএস 16 থেকে স্টার্ট হবে। আর আমাদের আগামী পুরো এক সপ্তাহ জুড়ে আমরা সবাই এখানে এই লিঙ্কেই রেগুলার রাত 9টায় এবং হচ্ছে রাত 11টায় ক্লাস করতে পারবো। রেগুলার রাত 9টায় এবং রাত 11টায় আমরা ক্লাস করতে পারবো। ক্লিয়ার? সো ওকে এই ভাইয়া, ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের এই লিঙ্কে আজ রাত 11টায় বিজনেস স্ট্র্যাটেজি ক্লাস আছে, সকলকে তাতে থাকার আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আশা করি ভালো লেগেছে এবং আশা করি আগামী ক্লাসগুলোতে আপনাদেরকে সাথে নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আর কারো যদি কোনো কোশ্চেন জানার থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা 11টার ক্লাসে একটু জিজ্ঞেস করে নেবেন, কজ আমি এখন এই মুহূর্তে ক্লাস নিচ্ছি, তো তাই আমি আপাতত আপনাদেরকে কোশ্চেনের উত্তর দিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। আর হচ্ছে আপনারা যদি আর এডিশনাল কোনো কিছু জানতে চান সেটা আমার নাম্বারে নক করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। ধন্যবাদ সবাইকে। আর নাম্বারটা অলরেডি আমি ইনবক্সে দিয়ে দিয়েছি। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম।